পিসির সব শেষ, এবার ভাইপো তোমার পালা। আজ সত্যিই তো হাসি মুখে আজ প্রতিবেদন বানানোর দিন। অনেক দিন ধরে অনেক মানুষের অনেক লড়াই, অনেক প্রাণও গেছে, বহু মানুষকে ঘর ছাড়া হতে হয়েছে। তারপরে আজকের এই জয়, আমি কালকে জয় নিশ্চিত হওয়ার পর থেকে একটা কথা ভাবছি, ঠিক এই ফলটা যদি তৃণমূল কংগ্রেসের হতো তাহলে বাংলার চেহারাটা আজ কী হতো। আমি বলছি না কোথাও কোথাও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে না, সে তো ঘটবেই। মানুষের মধ্যে তো একটা বদলা নেওয়ার প্রবণতা থাকে, কিন্তু ঈশ্বর এই জয় চেয়েছিলেন, তাই ঈশ্বর ঠিক করেছেন এই জয়ের পরে কোনো উল্লাসে কোনো মৃত্যু নেই, এটাই যেন বজায় থাকে। মনে রাখতে হবে এই জয় হিন্দুদের জয়, হিন্দু কখনো যেচে আক্রমণ করে না। কিন্তু আমরা কার পূজারী? ভগবান শ্রী রামচন্দ্রের। আমি আগেও বলেছি একবার, ভগবান শ্রী রামচন্দ্র যখন বনবাসে চলে যাচ্ছেন তখন তিনি মাথার মুকুট খুলে রেখেছেন, গয়না খুলে রেখেছেন, আত্মীয় স্বজন সকলকে ছেড়ে তিনি যখন চলে যাচ্ছেন, নিজের স্ত্রীকেও কিন্তু তিনি সঙ্গে নিতে চাননি, ভাইকেও নয়, কিন্তু তিনি হাতে তীর ধনুক নিয়ে বেরিয়েছিলেন। কারণ হিন্দু আক্রমণ করে না, কিন্তু হিন্দু আত্মরক্ষা করতে জানে, ক্ষত্রিয়ের ধর্ম। এবং অন্যায়ের বিনাশ কখনো হত্যা নয়। তাই আমি বলবো আত্মরক্ষার জন্য সংঘবদ্ধ থাকতে হবে। 1946 সালের কলকাতায় যে বিভৎস দাঙ্গা হয়েছিল তাতে শেষে সুরাবর্দীরা পরাস্ত হয়েছিল, তার বদলা কিন্তু নিয়েছিল নোয়াখালীতে, নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আজকের সুরাবর্দীরা ক্ষমতা থেকে সরে যাওয়ার পর একই ঘটনা ঘটতে পারে, তাই সতর্ক থাকতে হবে। আমি গতকাল কি কি ঘটেছে তাতে অনেক মজার ঘটনা আছে, আজ সকাল থেকে অনেক মজার ঘটনা ঘটছে, সেগুলো বলবো আপনাদের। আমার অনেক আত্মীয় স্বজন ছিলেন, অনেক বন্ধু বান্ধব ছিলেন, তারা এখন ফোন করছেন, কিন্তু তারা ভুলে গেছেন আমার এখন অন্য একটা পরিবার তৈরি হয়ে গেছে। পিনাক্কি বলছে একটা বড় পরিবার, সেই পরিবারের সকলে জানেন যে আমি গলার জোরে চিৎকার করে এমন ফলের ইঙ্গিত দিয়ে রেখেছিলাম অনেক আগে থাকতে। আমি একেবারে শেষে যে এক্সিট পোল সমীক্ষা করেছিলাম তাতেও এতটা ফল বলিনি, কিন্তু মনের কথা বলে পরের দিন আমি বলেছিলাম এক্সিট পোল মিলবে না, 190 পার করে 200-র ওপরে চলে যেতে পারে আসন। সেটাই হয়েছে, কারণ এই ফলটা ঈশ্বর নির্দিষ্ট ফল। আমি আজকে বলবো, আর সেই আলোচনা শোনার পর যদি সত্যিই এই আলোচনা এবং পর্যালোচনা বিশ্লেষণ এই মজা ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে এখন পিসির তো সব শেষ, এবার ভাইপোর সর্বনাশের পালা কিভাবে শুরু হচ্ছে সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। প্রথমে বলে কাল কি কি ঘটলো। দেখুন, সমীক্ষা মিলে গেল, সকাল থেকে আমার কোনো টেনশন ছিল না, আগের রাতেও ছিল একটু। আচ্ছা, সমীক্ষা কিভাবে মিলল, কি করে বুঝতে পেরেছিলাম এরকম ফল হয়েছে, সেটা নিয়ে তো আমি একটা গোটা প্রতিবেদন বানাবো, বিস্তারিত বলবো। তবে একটা কথা তো আজকেই বলে দেবো, এই জয় হিন্দুদের জয়, দেশভক্তদের জয়। আমি হিন্দু বলতে যেটা মনে করি, যারা ভারত মাতা কি জয় বলতে পারেন, যারা ভারতকে মা বলে মনে করেন, যারা লজ্জা না পেয়ে বন্দে মাতরম গাইতে পারেন, তারাই হিন্দু। আজ তাদের জয় হয়েছে। দেখুন, তৃণমূল 294-এর মধ্যে 292 জায়গায় প্রার্থী দিয়েছিল, 291 জায়গার ফল ঘোষণা হয়েছে, ফলতায় ভোট বাকি। কিন্তু বিজেপির লড়াই ছিল 70টি আসন বাদ দিয়ে, যে 70টি আসনে হিন্দুরা চাইলেও বিজেপিকে জেতাতে পারবে না। আপনারা ফলটা দেখুন, একটু বেশি হয়েছে শুধু। তাই আমি বলছি বিজেপি যে আসন পেয়েছে সেই আসনটা বিজেপির, বাকিটা মুসলিম লীগ 2.0, মানে আধুনিক মুসলিম লীগের যে জোট তারা পেয়েছে বাকি আসনগুলো। কেন বলছি? কারণ এই যে বাংলায় পরিবর্তন এলো, এই পরিবর্তনটা যে আসবে, গোটা দেশটায় যে হিন্দুত্বের হাওয়া খেলবে, হিন্দুর রক্ষা হিন্দুই করতে পারবে, এই কথাটা, এই ভবিষ্যৎটা লেখা হয়েছিল 1940 সালে দক্ষিণ কলকাতার বালিগঞ্জে। 1940 সালের 26শে আগস্ট, সেদিন ছিল জন্মাষ্টমী। তখন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা
আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, যিনি প্রথম থেকে বলেছেন আমি হিন্দুকে হিন্দু হিন্দু বলে জপ করাবো, আমি হিন্দুকে শেখাবো যে সবলের বন্ধু শুধু সবল হয়, দুর্বলের বন্ধু হয় না সবল, তাই সম্প্রীতি চাইলেও হিন্দুকে সবল হতে হবে। 1941 সালে তিনি ইহলোক ত্যাগ করেন। তার আগের বছরেই তিনি এমন একজন নেতা খুঁজছিলেন যাকে হিন্দু সংগঠনের দায়িত্ব তিনি দিয়ে যাবেন। 1940 সালের 26 আগস্ট জন্মাষ্টমীর দিন সর্বদা হিন্দুদের পাশে যিনি দাঁড়াবেন সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আপন মাল্যে বরণ করে নিয়েছিলেন স্বামী প্রণবানন্দ। তার শক্তি তার মধ্যে দিয়েছিলেন, সেই শক্তি সঞ্চারিত হয়েছিল শ্যামাপ্রসাদের মধ্যে। বাঙালির জন্য একেবারে শিবাজির মতো, রানা প্রতাপের মতো নেতা চেয়েছিলেন স্বামী প্রণবানন্দ। এখানেই শেষ নয়, এই কাহিনীটার পর চলে যায় গঙ্গা তীরের আর এক ঐতিহাসিক শহর বারাণসীতে। সেই বছরই দুর্গাষ্টমীর দিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের একান্ত আলাপ হয় একটি রুদ্ধ ঘরে। আচার্যদেবের জীবনীকার স্বামী বেদানন্দ তার গ্রন্থে লিখে গেছেন যে কি কি কথা হয়ে থাকতে পারে, কি হয়েছিল সেই সময়। মুদ্রা কথায় সেদিনই ঠিক হয়েছিল হিন্দুদের জন্য একটি রাজনৈতিক দল হবে, সেই দল একদিন ভারতবর্ষে হিন্দুদের রক্ষা করবে। এবং পশ্চিমবঙ্গের এই যে আজকের ভূখণ্ড, যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা ভাগ হচ্ছে, তখন 1/3 যিনি ধরে রাখতে পেরেছিলেন সেই সফল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দক্ষিণ কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি প্রাক্তন হলেন, তার বাড়ির কাছের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার মাটিতে বিজেপির সরকার হলো, হিন্দুত্বের ধ্বজা উঠল। সকাল থেকে কাদের ফোন পাচ্ছি জানেন? সাংবাদিকতার সূত্রে অনেক নকশাল, অনেক শহুরে নকশাল, অনেক তৃণমূল, অনেক সিপিএম, অনেক নেতার সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিন অনেক জায়গায় চাকরি করেছি, তাদের ফোন আসছে। তারা ফোন করে বলছেন নানা কথা। হুগলির একটি গ্রাম থেকে এক তৃণমূল নেতার ভাই আমায় ফোন করে বললেন আমার দাদা এখনো বাড়ি থেকে বেরোতে পারেনি, দাদাকে কি করে বাঁচানো যায়। এবং তোমার দাদা কি করেছিল মনে আছে? 21-এর ভোটের পর কত মানুষকে ঘর ছাড়া করেছিল মনে আছে? কিভাবে টাকা তুলেছিল? বলছে হ্যাঁ দাদা, ভুল হয়ে গেছে, ক্ষমা চাইতে চাই। এখন ক্ষমা চেয়ে লাভ নেই। আমি তাকে পরামর্শ দিয়েছি, দাদাকে বলুন কিছুদিন বাড়ির বাইরে চলে যেতে, ঘর ছাড়া হতে বলেছি। আমি একই কথা বলেছি বীরভূম থেকে আসা এক ফোনেও, যে আপাতত ঘর ছাড়া হয়ে যান। দেখুন ঘর ছাড়া হয়ে থাকার, মা বোন ভাই স্ত্রী পরিবারকে ছেড়ে দিনের পর দিন বাইরে থাকার কি আনন্দ, সেটা একবার দেখুন। হাট মাঠ নগর ছাড়িয়ে, চেনা মুখ শহর ছাড়িয়ে, অজানা প্রান্তরে, যেখানে একটি শিমুল আর আকাশ চায়ে মুখোমুখি পরস্পরে। আমার এই কবিতাটার কথা মনে পড়েছে তাদের জন্য। থাকুন তারা। অনেক অপমান, অনেক কিছু আমিও সহ্য করেছি। আমারও লড়াইটা কম দিনের নয়, বেতন কম, চাকরিতে অসম্মান, অনেক কিছু সইতে হয়েছে। যেদিন চাকরিটা ছেড়ে দিয়ে এই চ্যানেলটা খুলেছিলাম তখন জানতাম, আমার বিশ্বাস ছিল এত বন্ধু, এত বড় পরিবার আমার তৈরি হবে। আজ তাই আপনাদের সাক্ষী রেখে আমি আজ আমার গেঞ্জিটা খুলে ফেলবো। অনেক দিন এই কালো গেঞ্জি কেন পরি তার জন্য অনেকে অনেক কথা বলেছেন আমায়। অনেক দিন অনেকে আমাকে বলেছেন কালো গেঞ্জি কেন পরি। আমি বলতাম এটা শ্রীকৃষ্ণের বর্ণ। আমি প্রতিবাদ করার জন্য এই কালো গেঞ্জি পরতাম এতদিন। আজকে সত্যিই সেই দিন এসেছে যেদিনকে আমি সাদা গেঞ্জি পরে একেবারে সরাসরি আমি আপনাদের সামনে থাকব। তবে এই গেঞ্জিটা থাকবে কারণ কাজ শেষ হয়নি। আমি কাল থেকে আবার পরবো, কারণ আমার দুটো কাজ বাকি। তৃণমূলের এখনো অনেকের মুখোশ খোলা বাকি রয়েছে, এবং দ্বিতীয় যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে আমাকে তো বিজেপির যে সরকার তৈরি হবে তার দিকেও নজর রাখতে হবে, আমাকে খেয়াল রাখতে হবে। মা বোনের নিরাপত্তা এবং সার্বিকভাবেই রাজ্যের উন্নয়নের জন্য যে যে কথা বিজেপি দিয়েছে আমি বিশ্বাস করি সেটা তারা রাখবে, কিন্তু প্রতি মুহূর্তে সেটা মনে করিয়ে দেওয়ার কাজটা করে যেতে হবে, আপনাদেরকেও করতে হবে। সেই সঙ্গে
আমরা যে 45% মতো হিন্দু ভোট নিয়ে আজকে আমরা এসেছি, তারপরেও মনে রাখতে হবে এখনো অনেক হিন্দু তারা এখন ভুল বুঝতে পারছেন, কিন্তু তারা আসেননি। তাদেরকেও তো নিয়ে আসতে হবে, তাদেরকেও তো বোঝাতে হবে এটা হিন্দুর ভূমি। আপনাদেরকে না একটা কথা আমি বলিনি, এই ভোট পর্বে আপনারা দেখেছেন আমি বিভিন্ন সময় দিল্লি বা আহমেদাবাদের হোটেলে থেকে আপনাদের জন্য প্রতিবেদন বানিয়েছি। কেন জানেন? আমি সেই কথাটা বলার আগে একটা গানের একটুখানি অংশ আপনাদের শোনাবো, যে গানটা আপনারা গোটা ভোট পর্বে শুনেছেন। শুনুন আপনারা। তোলাবাজি চোরা চালান হবে ধুলিসাৎ, মোদিজির প্রহার যখন করবে বাজি মাত, রাজ্যে উড়বে জয়ের নিশান কারখানার ধোঁয়া, বাংলার সংস্কৃতিতে লাগবে প্রাণের ছোঁয়া, বাংলা জুড়ে জয়ধ্বনি উঠবে ভারত মাতা। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। শুনলেন তো বন্ধুরা, শুনলেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আপনাদেরকে বলি, এই গানটা এই অধম লিখেছিল। আমি ব্যক্তিগতভাবে স্লোগান, গান, এই ধরনের প্রচারমূলক জিনিসপত্র লেখা পেশাগতভাবেই আমি করে থাকি। সেই কাজটা আমি পেয়েছিলাম, আর সেই সূত্রে আমি কাজটা করেছি, এবং সেটা এত সফল হয়েছে যে তার জন্য আমার কাছে উপহার স্বরূপ এই ফুলের গোছা এবং আরও কিছু, যেগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া সম্ভব নয় ভার্চুয়ালি, সেসব এসেছে গতকাল। পশ্চিমবঙ্গের বাইরের একটি কোম্পানি, তারা এই কাজটা করেছেন, তাদের হয়ে আমি এগুলো করেছিলাম। আজ আমার গর্ব হচ্ছে, চোখে জল আসছে, কিন্তু আমি সংবরণ করে রাখবো, কারণ পিসির সর্বনাশ যে হয়েছে সেটা তো বলতে হবে, সেটা বলতে হবে। নিজের সাফল্যের কথা বলতে আমি বসিনি। পিসি যদি শুভেন্দু অধিকারীকে যোগ্য সম্মানটা দিতেন, তাহলে তাকে আজকে এই সর্বনাশটা দেখতে হতো না। শেষ মুহূর্ত পর্যন্ত কালকে আমি প্রতিবেদন করতে পারিনি, কারণ আমি সকাল থেকে রেজাল্ট দেখা নয়, আমি বারবার বলেছিলাম এই দিনটাই আসল, গণনার দিনটাই আসল, নজর রাখতে হবে। আমি সারা দিন ভবানীপুরের ভোট গণনা যেখানে হয়েছে সেখানে ছিলাম। আমি দেখেছি সেখানে কিরকম লাট সাহেবের মতো ভাইপো ঢুকেছিল, না আর বাবু শব্দটা ব্যবহার করবো না, অনেক সম্মান দিয়েছি, তাকে দূর দূর করে বের করে দেওয়া হয়েছে, কারণ সেখানে তার ঢোকার অধিকার ছিল না। তারপর দেখেছি কিরকম অসহায়ের মতো মুখ নিয়ে তার পিসি একটা সময় বেরিয়ে গেলেন এবং মিথ্যা অভিযোগ করলেন তাকে নাকি আঘাত করা হয়েছে। কোনো প্রশ্ন ছিল না, তাকে সব রকমের সহযোগিতা করেছে কেন্দ্রীয় বাহিনী, আমি নিজের চোখে দেখেছি। ওই ভিড়ের মধ্যে দিয়ে তার যাতে কোনো অসুবিধা না হয়, তাকে কিভাবে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তাকে ওই ভিড়ের মধ্যে দিয়ে বের করে নিয়ে গেছে, সেটা আমি নিজের চোখে দেখেছি। তাই আমি বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় খুব দাবি করতেন অভিষেক নাকি একদম ছোট বয়স, 1.5-2 বছর বয়স, তখন থেকেই নাকি তিনি রাজনীতি করেন। বলতেন তিনি যে দিদিকে তোমরা মানলে কেন, জবাব দাও, সিপিএম জবাব দাও। এসব মিথ্যে বলে তিনি ভাইপোকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, কিন্তু জানেননি যে তিনি নিজের প্রতিষ্ঠা রাখতে পারবেন না, কারণ তিনি মিথ্যা বলেছেন। বাঙালিকে দিনের পর দিন ঠকিয়েছেন, হিন্দুদের অপমান করেছেন। তিনি বলেছিলেন একটা সম্প্রদায় নাকি 1 সেকেন্ডে হিন্দুদের 12টা কেন 13টা বাজিয়ে দিতে পারে। কালকে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে একটা জাতি, হিন্দু নামে একটা জাতি 1 সেকেন্ডে, একটা ভোট দিতে 1 সেকেন্ডের মতোই তো সময় লাগে, 1 সেকেন্ডে পিসি তোমার 12টা বাজিয়ে দিয়েছে, 13টা বাজিয়ে দিয়েছে, তোমার কেরিয়ার শেষ। আমি আজকে বলছি, আপনারা লিখে নিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন শেষ। তিনি পরপর 2বার হেরেছেন। তিনি অতীতে 1989 সালে যাদবপুর লোকসভা আসন থেকে হেরেছিলেন, কিন্তু তৃণমূল সবসময় সেটা চাপা দেওয়ার চেষ্টা করতো। শুভেন্দু অধিকারী কখনো জেতেননি, এরকম হয়নি। বরাবর শুভেন্দু অধিকারী কিন্তু নির্বাচনে জিতেছেন, বারবার জিতেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পরপর 2বার হারলেন। আমার দুঃখ হচ্ছে তিনি হারের হ্যাট্রিকটা করতে পারবেন না, কারণ এর পরের কোনো নির্বাচনে তার দাঁড়াবার শক্তিটা রইল না। তিনি এত ঘৃণার পাত্র হয়ে গিয়েছেন,
বা পাত্রী হয়ে গিয়েছেন, তিনি বাড়ির বাইরে পা রাখতে লজ্জা পাবেন, আর পা রাখতে পারবেন না। তার নিজের পাড়া ভবানীপুর তাকে ভোট দেয়নি। একমাত্র ওয়ার্ড ৭৭ নম্বর, যেখানে মুসলিমদের বাস, সেখান থেকেই যেটুকু ভোট পাওয়ার পেয়েছেন, তাও সেখানে মুসলিমদেরও একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট না দিয়ে সিপিএমকে দিয়েছে, কংগ্রেসকে দিয়েছে। কি মুখ দেখাবেন তিনি? হেরে যাচ্ছেন বুঝেও তড়িঘড়ি ইস্তফা দিতে তার মন চায়নি, চাইবে না, তিনি কোনো দখল করে থাকতে চাইবেন। কিন্তু আমি বলেছিলাম না, ফাইল সরিয়ে ফেলতে চাইবেন। নির্বাচন কমিশন তথা কেন্দ্রীয় বাহিনী তার আগে থাকতেই পশ্চিমবঙ্গের সর্বত্র যেখানে যত সরকারি দপ্তর আছে তার পাহারা দেওয়া শুরু করে রেখেছে, তার দখল নিয়ে রেখেছে। সেই সুযোগটাও আর এলো না। ভাইপোবাবু কি বলেছিলেন? 4 তারিখের পরে ডিজে বাজাবেন, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে। কবিপক্ষ শুরু হচ্ছে 9 তারিখ, আর সেই দিন থেকে রাজ্যে কিন্তু বিজেপির কাল শুরু হচ্ছে, পক্ষ নয়। ওই সময় আবার কিছুদিন এখন ডিগবাজি পক্ষও চলবে। কিন্তু ডিগবাজি তো খেতে হবে মানুষকে, একে একে তো মানুষ আসবেন, ভিড় বাড়াবেন তো আমাদের দিকে। ভুল বুঝতে পারা হিন্দুরা তো আবার সংঘবদ্ধ হতে চাইবেন, তাদের তো সুযোগ দিতে হবে। কিন্তু ধীরে 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 কিছুদিন তারা থাকুন, বাইরে বাইরে কাটান, যেমন করে এতদিন বিজেপি নেতাদের কাটাতে হয়েছে, বিজেপির কর্মীদের কাটাতে হয়েছে, যেভাবে রক্ত ঝরেছে। আমি চাই না কারো কল ফাঁকা হবে না, কোনো মা বিধবা হবেন না, আমি চাই, কিন্তু সাজা পেতে হবে তো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দিয়েছিলেন, ভাইপো বাবু ক্ষমতা থাকলে 4 তারিখ বেলা 12টার পর বাংলায় থাকবেন। অমিত শাহ আসেননি, পাত্তা দেননি। আমি তো গিয়েছিলাম, আমি ধর্মতলায় ছিলাম। যারা আমাকে বলেছিল না সবুজ আবির গোলা জল খাওয়াবে, উৎকৃষ্ট মানের গাঁজা খাওয়াবে, কারণ আমার সমীক্ষাটা তো কম দামি গাঁজা খেয়ে করা হয়েছিল না। হ্যাঁ, কম দামি গাঁজাই মিলিয়ে দিয়েছে। বলা হয়েছিল তো আমাকে গাছে বেঁধে রাখা হবে, উল্টো করে ঝুলিয়ে রাখা হবে। তাদের সবাইকে ডেকে আমি ধর্মতলার মোড়ে ছিলাম 8 ঘন্টা, কেউ আসেনি। কিন্তু আপনাদের মধ্যে অনেকে সেদিন এসেছিলেন, সেইখানে এসে আমাকে আবির মাখিয়েছেন, আমি কিছু বলিনি, ঢোল পিটিয়েছেন, ছবি তুলেছেন, আমি সব কিছু উপভোগ করেছি, আনন্দ পেয়েছি। তারপরে আবার চলে গিয়েছি ভবানীপুরের গণনা কেন্দ্রে। রাত্রিবেলা শুভেন্দু অধিকারী যখন জয়ের শংসাপত্র নিয়ে বেরিয়ে গেলেন, তারপর বাড়ি ফিরেছি। কাল প্রতিবেদন করতে পারিনি। কিন্তু এখন কি হবে ভাইপো? 4 তারিখ পার হয়ে গিয়েছে। শুধু শুভেন্দু অধিকারী নয়, মুকুল রায় তার মতো নেতাকেও তৃণমূল থেকে বের করে দেওয়ার পেছনে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ছিল। দলের সব প্রবীণ নেতাদের সরাতে চেয়েছিলেন, যাই হোক তারা সকলেই হেরে গেছেন। আমি বলেছিলাম রাজ্যের কোন কোন মন্ত্রী হারতে চলেছেন, তাতে নাম ছিল ব্রাত্য বসুর, শশী পাজার, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসুর, জ্যোতিপ্রিয় মল্লিকের, সকলে হেরেছেন। এই প্রতিবেদন করার পর অনেক কমেন্ট এসছে, অনেক বিরোধিতা এসছে। আমার পিতা মাতাকে তুলে গালাগাল করা হয়েছে, তাদেরকেও বলছি আপনারা দেখে নিন, সব মিলে গেছে। কি করে মেলালাম সেটা তো একটা গোটা প্রতিবেদন হবে, কিন্তু আপাতত এইটুকু আপনারা জানুন। আর ভাইপো বাবুকে দেখে দেখে তার আইপ্যাকের তৈরি করা যে ইমেজ, সেইটা দেখে দেখে না তৃণমূল নেতাদেরও সম্বোধনের ভঙ্গি, কথাবার্তা সব বদলে গিয়েছিল। ওই ভাইপো তৃণমূলে যতদিন তৃণমূলটা ছিল, মানে 4 মের সকাল পর্যন্ত তখনও না হুমকি দিয়ে গেছেন, খালি হুমকি, হুঁশিয়ারি। 31-এ 31 করব, গদ্দারকে শেষ করব, নন্দীগ্রামেও হারাবো। অনেক ইউটিউবারও ছিলেন, তারা পেটের দায়ী হয়তো সত্যটা বলেননি। আমি এইটুকুই তাদের জন্য মনে করি, তারা চটি চাটা আর বলছি না। কিন্তু তারা তো আবার উল্টো দিকের জুতো, চটি, গামবুট সব চাটতে শুরু করবেন। আমার দরকার হবে না, আমি কাল থেকে আবার কালো গেঞ্জি পরবো। আজকের দিনটা তো আনন্দের দিন, আপনাদের সঙ্গে আমি খোলামেলা অনেক কথা শেয়ার করলাম, যেটা আমি আগে কাউকে বলিনি। আমি সেগুলো আজকে বললাম আপনাদের। কাল থেকে তো আমি আবার কালো গেঞ্জি পরবো,
আবার তো আমি নজর রাখবো কেমন করে চলছে, হিন্দুরা সুরক্ষিত আছেন তো, অনুপ্রবেশকারীদের তাড়ানো শুরু হচ্ছে তো, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বর্ডার সিল হচ্ছে তো, এগুলোর দিকে তো নজর রেখে যেতে হবে, সেটা আমি করব। কারো বুট চটি গামবুট কিচ্ছু আগে চাটতে হবে না, আপনারা আছেন আমার সঙ্গে, আমি জানি। একটা দল শুধু হুমকির ওপরে ছিল গত কয়েকটা বছর, শুধু হুমকি হুঁশিয়ারি, তোকে দেখে নেবো, তোকে মেরে ফেলবো, 4 তারিখের পর খেলা হবে, অজস্র কমেন্ট। না আমি তাদেরকে বলছি, আমি আগে বলেছি, এরা সামান্য পয়সার জন্য, রোজগার নেই কি করবে, তার জন্য তৃণমূল থেকে সামান্য পয়সা নিয়ে আইপ্যাক নিযুক্ত এইসব ছেলেমেয়েরা কমেন্ট করতো সারাদিন। কে বাঁচাবে তাদের, মানে লজ্জা থেকে? ডিজে বাজাবেন বলেছিলেন অভিষেক ভাইপো, ডিজে বাজাবেন বলেছিলেন, কিন্তু এখন কি হচ্ছে? তৃণমূল নেতাদের ফোন করে দেখুন, তাদের রিংটোনে বেহালার সুর বাজছে। বিজেপি দপ্তরে সানাই, কোথাও কোথাও তৃণমূলের দপ্তর দখল করছে শুনেছি বিজেপির কর্মীরা, কিন্তু এটা তো দখল নয়। আমি বলেছিলাম শূন্য থেকে মহাশূন্যে যাবে, কিন্তু কিন্তু মেলেনি। কি ফল হয়েছে? ডোমকলে মুসলিম লীগ 2.0 হিসেবে একটি আসন পেয়েছে সিপিএম, আর গোটা পশ্চিমবঙ্গের বাকি আসনের মধ্যে শুধু উত্তরপাড়ায় মীনাক্ষী মুখোপাধ্যায় তার জমানতটা বাঁচাতে পেরেছেন। বাকি যেটুকু টাকা নির্বাচন কমিশনকে তারা দিয়েছিলেন সেটা ভারত সরকারের সম্পদ হলো, মানে নির্বাচন কমিশনের। এখন তৃণমূল নেতারা ওই বেহালার সুর যাদের মনে সর্বত্র বাজছে, তারা এখন এই সামান্য পিনাককেও ফোন করছেন। কিন্তু আমার ওই একটা কথা, আপনি যা করেছেন তার প্রায়শ্চিত্তটা করে নিন, তারপর সব স্বাভাবিক হয়ে যাবে। আমি অভিষেক ভাইপোকে বলতে চাই, আপনি কি করবেন বলুন তো এবার? পিসি তো হাত ধরে রাজনীতিতে নিয়ে এসেছেন, প্যারাসুটা করে নেমেছিলেন, আপনি তো রাস্তা পার হতে পারেন না পুলিশের হাত না ধরলে। পুলিশ তো আপনাকে রাস্তা পার করিয়ে দেয়। কীভাবে রাস্তা পার হতে হয় জানেন? চিরটা কাল তো লম্বা কনভয় নিয়ে ঘুরেছেন, আপনার আগে পেছে পুলিশ ঘুরতো, এখন পুলিশ ছাড়া কি ডায়মন্ড হারবারেও যেতে পারবেন? মানিকতলার মোড়ে দাঁড়াতে পারবেন পুলিশ ছাড়া? 5 মিনিটের জন্য পারবেন? সাহস নেই। দেখেছেন তো, আপনাদেরও দেখাই বন্ধুরা, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, মাননীয় প্রাক্তন, তার যে বাড়ির গলি, তার মুখে এই যে দেখুন 4 মেয়ের ছবি। 4 মেয়েও সিজার্স ব্যারিকেড বলা হয়, এই ব্যারিকেড রাখা থাকতো, ওখানে কেউ স্বাভাবিক যাতায়াত করতে পারতো না। আর 5 মেয়ে সকালের ছবি দেখুন, এটাই পরিবর্তন। সবার জন্য রাস্তা খোলা। ভাইপো বাবু আর বিশাল কনভয় থাকবে না আপনার ওই শান্তিনিকেতনের তলায়, বাড়ির সামনে পুলিশের যে ক্যাম্প বসানো আছে আর থাকবে না। ওই রাস্তা দিয়ে মিছিল নিয়ে যেতে হলে আদালতের অনুমতি নিতে হতো, আর নিতে হবে না। আপনি রাস্তা পার হওয়াটা শিখুন। বাড়িটা তো অনেক বড়, বাড়ির ভেতরে এই একটা জায়গাকে রাস্তা মনে করে নিন, রাস্তা মনে করে সেখানটা দিয়ে হাঁটুন। কাল থেকে আবার আসছি কালো গেঞ্জি পরে। আমার এই চ্যানেল শুরু করার যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে তৃণমূলের নোংরামো ফাঁস করা। সেসব এখনও অনেক বাকি আছে। মাঝখানে ভোট এসে যাওয়ায় সবটা আমি প্রকাশ করতে পারিনি এখনও, সেগুলো চলবে। সেই সঙ্গে বললাম ততদিন চলবে যতদিন না তিহারে যাচ্ছে, যতদিন না ভাইপো তিহারে যাচ্ছে ততদিন চলবে। সেই সঙ্গে নজরদারিও চলবে। অনেকে হতাশ হয়ে গিয়েছিলেন না যে হবে কি হবে না, হবে কি হবে না, সব পথ শেষ হয়ে গেছে, তাদের জন্য আমার একটা প্রিয় কবিতার একটা ছোট লাইন বলি, সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার। সব পথ যখন শেষ হয়ে যায় না, তখন নিজের খোঁজ পাওয়া যায়। বাঙালি হিন্দু নিজের খোঁজ পেয়েছে, নিজের সরকার হয়েছে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আপনারা খুব খুব ভালো থাকবেন।